বিভিন্ন ব্যস্ততার কারণে অথবা আলসেমি করে অথবা কারো কারো ক্ষেত্রে প্রফেশনাল কারণেও অনেক সময় আমাদের অনেকটা সময় ধরে প্রস্রাব আটকে রাখতে হয়। এইরকমটা দীর্ঘ সময় ধরে চলতে থাকলে আমাদের শরীরে কি ঘটে অথবা আমাদের মূত্রথলিতে কি ঘটে এবং এ থেকে কি কি মারাত্মক রোগ হওয়ার সম্ভাবনা, আর এতদিন পর্যন্ত যারা এই কাজটা করে আসছেন তাদের এখন কি করা উচিত, এই সব কিছু জানবো আমরা এই ভিডিওতে। أشهد أن لا إله إلا الله আপনি তো আপনার মূত্রথলি দেখতে পান না, তো মূত্রথলি যখন প্রস্রাবে ভরে যায় তখন আপনি কিভাবে বোঝেন যে এটা এখন ভরে গেছে, এখন প্রস্রাব করতে হবে? কারণ আপনার ব্রেন আপনাকে সিগন্যাল পাঠায়, মানে আপনাকে প্রস্রাব চাপার অনুভূতি দেয়, তখন আপনি বোঝেন যে এটা ভরে গেছে, আমার প্রস্রাব করা দরকার। প্রশ্ন হচ্ছে, ব্রেনও তো এই মূত্রথলিকে দেখতে পায় না, এই ব্রেন থেকে মূত্রথলির দূরত্ব তো কয়েকশো কিলোমিটার, ও এটা জানে কিভাবে? আমাদের দুই কিডনিতে প্রতিনিয়ত প্রস্রাব তৈরি হতে থাকে, সেখান থেকে একটা নলের মাধ্যমে সেই প্রস্রাবটা মূত্রথলিতে যায় এবং সেখানে গিয়ে জমা হতে থাকে, যে নল হয়ে আসে তার নাম হচ্ছে ইউরেটার। আমাদের মূত্রথলিটা হচ্ছে কিছুটা বেলুনের মতো, এইখানে যখন প্রস্রাব এসে জমা হতে থাকে এইটা আস্তে আস্তে বড় হতে থাকে। ঠিক যেরকম আপনি যখন বেলুন ফুলাবেন এইটা আস্তে আস্তে বাতাস যত বেশি দেবেন তত বড় হবে, ঠিক সেরকম আমাদের মূত্রথলিও বড় হতে থাকে। এই যে প্রস্রাবের কারণে মূত্রথলি আস্তে আস্তে বড় হচ্ছে, আপনি যখন বেলুন ফুলান তখন কি হয়, বাতাস যত বেশি দিবেন তত কিন্তু এই বেলুনের যে চামড়াটা ওইটা টান টান বেশি হবে, মানে স্ট্রেচড হয়ে যাবে। ঠিক একই রকম আমাদের মূত্রথলির চামড়াও বেশি পরিমাণে স্ট্রেচড হয়ে যায়, মানে বেশি টান টান হয়ে যায় যত বেশি প্রস্রাব এখানে জমা হয়। আমাদের মূত্রথলির গায়ে শত শত স্ট্রেচ রিসেপ্টর থাকে, মানে এক ধরনের সিগন্যাল পাঠানোর জিনিস থাকে, যে হচ্ছে যখন আপনার মূত্রথলি আস্তে আস্তে বড় হচ্ছে, মানে স্ট্রেচড হচ্ছে, মানে টান টান হচ্ছে, তখন ওই যে ওর গায়ে অনেকগুলি স্ট্রেচ রিসেপ্টর আছে, ওরা সিগন্যাল পাঠায় ব্রেইনে। এই সিগন্যালের কারণেই ব্রেইন বোঝে যে মূত্রথলি ভরে গেছে, তখন আপনাকে প্রস্রাব চাপার অনুভূতি দেয়। কিন্তু এখন ধরেন ওই অবস্থাতে আপনার প্রস্রাব করতে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই, আপনি খুব জরুরি কোনো একটা কাজ করছেন, কোনোভাবেই যাওয়া সম্ভব না। তখন ব্রেন কি করে, ফিরতে একটা সিগন্যাল পাঠায় ওই এরিয়াতে। আমাদের মূত্রথলির নিচে, মানে যেই পথ ধরে মূত্র আমাদের শরীর থেকে বাইরে বেরোয়, সেই পথে একটা দরজার মতো জায়গা আছে যার নাম হচ্ছে এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার। এটাকে আমরা দরজাই বলি, খুব কঠিন একটা নাম। তো এই দরজা সবসময় এভাবে আটকে ধরে রাখে, যার জন্য হচ্ছে অনেক বেশি প্রেসার আসলেও আপনি কিন্তু প্রস্রাব করে দেন না, মানে এটা অটোমেটিক্যালি বেরোয় যায় না যতক্ষণ পর্যন্ত আপনি না করছেন। তো আপনি ব্যস্ত থাকা অবস্থায় যখন আপনার প্রস্রাব আসে তখন আপনার ব্রেন ফিরতি এই যে দরজা, সেই দরজাকে সিগন্যাল পাঠায় যে এটাকে চেপে ধরে রাখো, এখন প্রস্রাব করা যাবে না। ঝামেলা সূত্রপাত এই জায়গাতে, আপনি প্রস্রাব বের হওয়ার যে দরজা সেটাকে খুব শক্ত করে বন্ধ করে রাখলেন, কিন্তু যেইখানে প্রস্রাব তৈরি হচ্ছে, মানে দুই কিডনিতে, ওদেরকে তো বন্ধ করেন নাই। যতবার আপনার হার্ট বিট করছে ততবার রক্ত এই কিডনি হয়ে পাস হচ্ছে এবং প্রত্যেকবারই কিছুটা করে প্রস্রাব তৈরি হচ্ছে। এখন আপনার মূত্রথলি যদি ভরে যায় এবং বের হওয়ার রাস্তা বন্ধ থাকে, তাহলে নতুন যে প্রস্রাব তৈরি হচ্ছে সে কোথায় যাবে? মূত্রথলিতেই যাবে। এবং মূত্রথলির কথা আগেই বললাম যে এটা হচ্ছে বেলুনের মতো, মূত্রথলি কন্টিনিউয়াসলি বড় হতে থাকবে। আর এই মূত্রথলি যদিও বড় হতে থাকে, এর একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে। নর্মালি আমাদের মূত্রথলিতে যখন 200 ml এর মতো প্রস্রাব জমা হয় তখনই আমরা অনুভব করতে থাকি যে প্রস্রাব করা দরকার। যখন 500 ml হয়ে যায় তখন আমরা খুব বেশি অনুভব করি যে এখনই প্রস্রাব করা দরকার বা খুব বেশি প্রস্রাব ধরেছে। কিন্তু যদি এই 500 ml ভরার পরও আমরা প্রস্রাব না করি, সেটা একদিন 2 দিন করলে সমস্যা নেই, কিন্তু অনেকেই আছেন যারা হচ্ছে কন্টিনিউয়াসলি এটা করে যাচ্ছেন, প্রতিদিনই করে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে আসলে কি ঘটনা ঘটবে? সবার প্রথম সমস্যা হচ্ছে মূত্রথলি আর ব্রেনের যে নার্ভ সিগন্যালিং, এই সিগন্যালিং এ একটা ঝামেলা হয়ে যাবে। যতখানি প্রস্রাব আসলে ব্রেন আপনাকে সিগন্যাল দিত যে তোমার প্রস্রাব ধরেছে, যাও প্রস্রাব করো, কিন্তু আপনি করতেন না, ব্রেন অতখানি ভরার পরে মনে করবে যে এইটা আসলে যথেষ্ট না, কারণ ও তো প্রস্রাব করে না। তখন ব্রেন মনে করতে শুরু করবে যে আচ্ছা ঠিক আছে, আরো ভরুক, তারপরে সিগন্যাল দিব। অথবা যতখানি ভরার আগ পর্যন্ত আপনি প্রস্রাব করতে অভ্যস্ত না, অতখানি ভরার আগ পর্যন্ত ব্রেন আর আপনাকে কিছুই জানাবে না। ব্রেন মনে করতে থাকবে আপনার মূত্রথলির জায়গাটা মনে হয় বড় হয়ে গেছে। আগে যেরকম 300 ml ভরলেই আপনাকে যত জোরে প্রস্রাব চাপার অনুমতি দিত, 300 ml ভরলে এখন আর অত জোরে দিবে না, হয়তো 500 ml ভরার পরে অত জোরে দিবে। একদিন 2 দিনে হয়তো অনেক বেশি সমস্যার কিছু হবে না, কিন্তু এরকম যদি কন্টিনিউয়াসলি আপনি করতে থাকেন, তাহলে এই যে কন্টিনিউয়াসলি আপনার মূত্রথলি স্ট্রেচড হচ্ছে, অনেক বেশি প্রসারিত হচ্ছে, যার জন্য এই মূত্রথলির আশেপাশে যত মাসল আছে, মানে যারা আপনার প্রস্রাব ধরে রাখতে সাহায্য করে, অথবা আপনি প্রস্রাব করার পরে যারা এটাকে পুরোপুরি পরিষ্কার করতে, মানে পুরোপুরি ক্লিয়ার করতে সাহায্য করে, ওই মাসলগুলি আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে থাকবে।
তখন কয়েকটা ঘটনা ঘটতে পারে। নাম্বার 1 হচ্ছে আপনি আর ভালো মতো প্রস্রাব ধরে রাখতে পারছেন না। যখন দেখা যাচ্ছে যে আপনার অনেক বেশি প্রস্রাবের বেগ আসছে, তখন 2-1 ফোঁটা প্রস্রাব বেরিয়ে যাচ্ছে। এটার কারণটা খুবই সিম্পল। ওই যে একটা দরজা ছিল যেটা চেপে ধরে আপনাকে অনেকক্ষণ পর্যন্ত প্রস্রাব ধরে রাখার ব্যবস্থা করে দিয়েছিল, অনেকদিন পর্যন্ত এরকম কন্টিনিউয়াস প্রেসারে থাকতে থাকতে এই দরজাটা দুর্বল হয়ে যায়, যার জন্য হচ্ছে মাঝে মাঝে 2-1 ফোঁটা প্রস্রাব বেরিয়ে যেতে পারে। নাম্বার 2 হলো প্রস্রাব পুরোপুরি ক্লিয়ার না হওয়া, মানে আপনি প্রস্রাব করলেন ঠিকই কিন্তু মনে হচ্ছে যেন পুরোপুরি বের হয় না বা কিছুটা অংশ ভেতরে রয়ে গেছে। এটার কারণ হচ্ছে যেই মাসলগুলো আপনার ভেতর থেকে চাপ দিয়ে সবটুকু প্রস্রাব বের করে দিত, ওরা এই যে অনেকটা সময় ধরে আপনি প্রস্রাব আটকে রেখেছেন, যার জন্য আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে। যার জন্য যতটুকু শক্তি দিয়ে ওরা আগে সম্পূর্ণ প্রস্রাব বের করে দিত, ওই শক্তিটুকু আর পাচ্ছে না, যার জন্য প্রস্রাব করার পরেও আপনার মনে হচ্ছে যে আসলে পুরোপুরি বের হয় না। নাম্বার 3 হচ্ছে যদি আপনার ভাগ্য খারাপ থাকে তাহলে প্রস্রাবে ইনফেকশনও হতে পারে। প্রস্রাবে ইনফেকশন হয়েছে কিনা সেটা বোঝার 6 উপায়। নাম্বার 1 হচ্ছে প্রস্রাবের সময় জ্বালাপোড়া হওয়া। নাম্বার 2 হচ্ছে বারবার প্রস্রাবের বেগ আসা এবং এত বেশি পরিমাণে বেগ আসা যে আপনার মনে হবে আপনি অনেক বেশি পরিমাণে প্রস্রাব করবেন, কিন্তু টয়লেটে যাওয়ার পরে গিয়ে দেখলেন যে অল্প একটুখানি প্রস্রাব হয়েছে। নাম্বার 3 হচ্ছে তলপেট এবং পেলভিস এরিয়াতে ব্যথা হওয়া। নাম্বার 4 হচ্ছে প্রস্রাবে বাজে দুর্গন্ধ হওয়া। নাম্বার 5 হচ্ছে প্রস্রাবের কালার পরিবর্তন হওয়া, কিছুটা ক্লাউডি বা ধূসর বর্ণের হওয়া। নাম্বার 6 হচ্ছে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া। এই তো গেল ইনফেকশনের ব্যাপার। দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখলে আরেকটা সিরিয়াস কন্ডিশন হতে পারে। নাম্বার 4 হাইপারটনিক পেলভিক ফ্লোর। আপনি যখন দীর্ঘ সময় ধরে আপনার প্রস্রাব চেপে ধরে আটকে রাখছেন, তখন আপনার পেলভিক ফ্লোরের যে মাসলগুলো মানে যেই মাংসপেশিগুলো সবাই একত্রে কাজ করছে প্রস্রাবটাকে আটকে রাখার জন্য, ওরা অনেক দিন পর্যন্ত এত বেশি পরিমাণ কাজ করতে করতে একটা সময় পরে গিয়ে হাইপার অ্যাক্টিভ হয়ে যায়। এই কন্ডিশনের নামই হচ্ছে হাইপারটনিক পেলভিক ফ্লোর। এটা একটা সিরিয়াস কন্ডিশন। কিভাবে বুঝবেন যে আপনার কি এই কন্ডিশন হয়েছে কিনা? নাম্বার 1 কোমরের পিছন দিকে ব্যথা হওয়া। নাম্বার 2 জেনিটাল এরিয়াতে ব্যথা হওয়া। নাম্বার 3 হচ্ছে মূত্রথলির এরিয়াতে ব্যথা হওয়া। 5 নাম্বার হচ্ছে বারবার প্রস্রাবের বেগ আসা, কিন্তু আপনি যখন টয়লেটে গিয়ে এটা শুরু করছেন তখন আপনাকে অনেক বেশি প্রেসার দিয়ে প্রস্রাবটা শুরু করা লাগছে। আবার এই প্রস্রাব কন্টিনিউ করতে আপনাকে অনেকটা প্রেসার অবস্থায় রাখা লাগছে। আপনি যদি প্রেসারটা ছেড়ে দিচ্ছেন তখনই হচ্ছে প্রস্রাব বন্ধ হয়ে যাচ্ছে, মানে এই প্রস্রাবটা মেনটেন করাটাও অনেক বেশি প্রেসার দিয়ে করা লাগছে। এর বাইরেও অ্যাডাল্ট কিছু প্রবলেম হতে পারে, যেরকম হচ্ছে ইন্টারকোর্স রিলেটেড, ওই সময় ব্যথা হওয়া অথবা অর্গাজমের সমস্যা হওয়া অথবা ইরেকটাইল ডিসফাংশন হওয়া, এই ধরনের কিছু সমস্যা হতে পারে। ইম্পর্টেন্টলি এই হাইপারটনিক পেলভিক ফ্লোর যদি হয়ে থাকে, এটা কিন্তু নিজে নিজে ঠিক হবে না। তো এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার অতি সত্বর একজন ইউরোলজিস্টের সাথে পরামর্শ করা উচিত। চেক করে নিশ্চিত হওয়া উচিত যে আসলে আপনার কি হয়েছে এবং সেটার চিকিৎসাও ওই ইউরোলজিস্ট আপনাকে বলে দিবেন। আর যাদের শরীরে এখনো কোনো লক্ষণ দেখা যায়নি তারা অবশ্যই ভাগ্যবান, কিন্তু আপনারা যদি মনে করে থাকেন আপনাদের কোনোদিনই এরকম কোনো কিছু হবে না, হয়তো নাও হতে পারে কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যদি হয় তখন কি কি সমস্যা হতে পারে সেগুলো সম্পর্কে তো জানলেন। একজন সুস্থ মানুষের প্রতিদিন 4 থেকে 10 বার প্রস্রাব করা উচিত। যদি এর থেকে কম করে থাকেন কেউ অথবা প্রস্রাবের বেগ না আসে, তাহলে অন্ততপক্ষে প্রতি 4 ঘন্টা পর পর টয়লেটে যাওয়া উচিত এবং জোর করে হলেও কিছুটা প্রস্রাব করা উচিত। এতে করে যেটা হবে আপনার ব্রেন খুব সহজে অ্যাডাপ্ট করে নিতে পারবে। আমাদের ব্রেন খুবই স্মার্ট একটা অর্গান। এইখানে বলে রাখা ভালো, প্রস্রাব না হওয়ার অন্যান্য কারণ থাকতে পারে, যেরকম আপনি যদি পর্যাপ্ত পরিমাণে পানি বা ফ্লুইড না পান করেন। যেরকম হচ্ছে একজন সুস্থ মানুষের প্রতিদিন 2 থেকে 3 লিটার পানি পান করা প্রয়োজন, কমপক্ষে 2 লিটার। এটা যদি আপনি না করে থাকেন তাহলে হচ্ছে আপনার প্রস্রাবের আউটপুট কম হতে পারে। এছাড়া ডিহাইড্রেশনের কারণেও আপনার প্রস্রাব কম তৈরি হতে পারে। যেরকম আপনি যদি বাহিরে প্রচন্ড রোদের মধ্যে সারাদিন কাজ করেন, সেক্ষেত্রে আপনার ঘামের মাধ্যমে অনেক পানি বেরিয়ে যাবে, সেক্ষেত্রে আপনার প্রস্রাব কম হতে পারে। নাও ইন্টারেস্টিং কোয়েশ্চেন, আমরা মাঝে মাঝে বলে থাকি যে এত বেশি পরিমাণে প্রস্রাব ধরেছিল যে আরেকটু হলেই ব্লাডার ফেটে মরে যেতাম বা মূত্রথলি ফেটে মরে যেতাম। মূত্রথলি ফেটে মরে যাওয়া কি সম্ভব? মূত্রথলি ফেটে মরে যাওয়ার বিষয়টা আসলে খুবই রেয়ার বা অনেকটাই ইম্পসিবল বলা যায়। কারণ যখন আপনার ব্লাডারের কন্ডিশন ভরতে ভরতে এমন একটা কন্ডিশনে আসবে যে এটা ফেটে যেতে পারে, তার আগেই আপনার ব্রেন কন্ট্রোল নিয়ে নিবে আপনার হাত থেকে। আপনার হাতে আর কিছু থাকবে না, ও হচ্ছে দরজা খুলে দিবে, তখন মানে আপনি আর প্রস্রাব আটকে রাখতে পারবেন না। এটা হচ্ছে শরীরের নর্মাল নিয়ম। বাট এইখানে একটা ব্যাপার মনে রাখা দরকার, আপনার যখন প্রচন্ড প্রস্রাব ধরেছে, অনেকক্ষণ ধরে প্রস্রাব করতে পারেননি, তখন যখন আপনি টয়লেটে যাচ্ছেন, আপনি প্রস্রাব করার সময় খুব বেশি জোরে প্রেশার দেওয়া যাবে না। কারণ ওই সময় তো এমনিতেই ব্লাডারে প্রচন্ড পরিমাণে প্রেশার,
আবার আপনি যদি বেশি দ্রুত বের করার জন্য আরো জোরে প্রেসার দেন, তখন একটা দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে, তবে এটাও খুবই রেয়ার। ভিডিও টপিক রিলেটেড কথাবার্তা এই পর্যায়ে শেষ। যাদের সময় কম তারা চলে যেতে পারেন, যাওয়ার সময় কমেন্টে লিখে যেতে পারেন থ্যাঙ্কস টু আওয়ার ব্রেইন। আর যাদের কিছুটা অপ্রয়োজনীয় কথাবার্তা শোনার সময় আছে, তাদের জন্য আমার এই চ্যানেলের 5 লক্ষ সাবস্ক্রাইবার সম্পর্কিত কিছু বলার আছে। أشهد أن لا